Don't stop the Futi. Radio Futi 88.0 FM. সকাল আবারও সকাল বলছি, রাত 11টা বেজে 59 মিনিট। আর একটু পরে একটা দিন, নতুন একটা দিন চলে আসবে। আর প্রতিদিনের মতো আজকেও রাতটাকে আবার সরাসরি সকাল বানিয়ে দিয়েছি। যাই হোক, আমি রিসেন্টলি এই মাত্র ঢাকায় ফিরে এসেছি 3 দিন আগে। গত ভূত এফএম এর পরে আমি গিয়েছিলাম বান্দরবানে, এবং বান্দরবানে ওইখানে গিয়ে এক ভদ্রলোকের গল্প শুনেছিলাম, ঘটনা শুনেছিলাম। সেই ঘটনাটা আমার সাথে আমার খুব শেয়ার করতে ইচ্ছা করছে। আমি নিজেই মানে বিশ্বাস করতে পারছিলাম না শুনেছি এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে। তো ওইখানে যে রেস্ট হাউসে আমরা উঠেছি, সেই রেস্ট হাউসে সবাই দেখলাম যে ঘটনাটা জানে। একদম কিছুদিন আগের ঘটনা। একজন ভদ্রলোক, তিনি যাবেন কোনো একটা কাজে বান্দরবানে, এবং বান্দরবানে যাওয়ার জন্য তিনি যেটা ঠিক করলেন, তিনি ঢাকা থেকে বান্দরবান যাবেন। তো প্রথমে দেখলেন যে কোন কোন বাস বান্দরবানে যায়। তারপরে দেখলেন যে না, একটু যদি কমফোর্টেবলি যেতে হয় তাহলে তাকে সরাসরি হয়তো যাওয়া যাবে না, কিন্তু ভেঙে তিনি যেতে পারবেন। যে বাসগুলো কক্সবাজার যায়, সেই বাসের মাধ্যমে তিনি ইচ্ছা করলে যেতে পারবেন বান্দরবানের কাছাকাছি কোনো একটা জায়গায়। তো যাই হোক, বাসে উঠলেন তিনি, নির্দিষ্ট সময়ে উঠলেন, এবং বাসটা ছাড়লো সকালের দিকেই। কিন্তু বাসটা যখন পৌঁছাতে শুরু করলো, সাতকানিয়া পর্যন্ত বাসটা যায়। তারপরে সাতকানিয়াতে এসে বাসটা থেমে যায়, এবং সেইখান থেকে কোন একটা মানে ওখানকার হয়তো লোকাল বাস বা জিপ আছে, সেগুলো ভাড়া নেওয়া যায়। সেগুলোর মাধ্যমে তারপরে বান্দরবান শহরে যেতে হয়। তো ভদ্রলোক সাতকানিয়ায় নামলেন যখন, তখন প্রায় মাঝরাত হয়ে গেছে। এই মাঝরাতে তিনি নামার পরে প্রথমে যে কাজটা করলেন সেটা হচ্ছে যে তার কাছে হোটেলের যে ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারে তিনি আগে থেকে কন্ট্যাক্ট করছিলেন যে আমি আসছি, আপনারা একটা জিপের ব্যবস্থা করে সাতকানিয়ায় পাঠিয়ে দিন। তো হোটেল থেকে তাকে একটা জিপ পাঠিয়ে দেওয়া হলো। তো ভদ্রলোক সারাদিনের মধ্যে যে এতক্ষণ ধরে লং জার্নি, তারপরে টেনশন, ঠিক মতো পৌঁছাবেন কিনা, সাতকানিয়ায় নেমে যখন তিনি জিপটা দেখলেন, তখন তিনি মোটামুটি নিশ্চিন্ত হলেন যে হ্যাঁ, বান্দরবানে পৌঁছাতে পারছি আর কি, জিপও রেডি আছে, সবকিছু ঠিকঠাক, আমি পৌঁছে যাবো একটা সময়। তিনি নিশ্চিন্ত মনে জিপে উঠে বসলেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরেই খুব অদ্ভুত একটা ঘটনা ঘটলো যে আপনারা যারা বান্দরবানে গেছেন, সাতকানিয়া থেকে ওই রাস্তাটায় দুই চারিদিকে উঁচু নিচু, এবং গাড়িটা মাঝে মাঝে উঁচুতে উঠে, তখন আবার স্পিড কমে, আবার যখন নিচে নামে, বা মাঝে মাঝে সমান রাস্তা দিয়ে যায়। সুতরাং একটু এরকম উঁচু নিচু, মানে সমতল, সমান অসমান রাস্তা দিয়ে যেতে হয়। তো মাঝখানে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি যখন সামনের সিটের দিকে, ড্রাইভিং সিটের দিকে তাকালেন, তখন খুব একটা অদ্ভুত ঘটনা দেখলেন যে সেই সিটটাতে যে মানুষটি বসে গাড়ি চালাচ্ছিল, বা যিনি তাকে নিয়ে আসছিলেন সাতকানিয়া থেকে, সেই মানুষটি নেই। একদম পুরোপুরি সিটটা ফাঁকা। তিনি ভয়ের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছিলেন। তিনি ভাবছিলেন যেটা হতে পারে নাকি সামনে, এরকম মানে এটা কিভাবে সম্ভব, আমি যে মানুষের সাথে কথা বলে গাড়িতে উঠেছি সেই মানুষটা গাড়িতে নেই, এটা কিভাবে হতে পারে। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না, সঙ্গে সঙ্গে আবার চোখ বন্ধ করে ফেললেন। একটু পরে আবারও চোখ খুললেন, সেই একই ঘটনা। তিনি বুঝতে পারলেন সারাদিন অনেক টায়ার্ড ছিলেন, এই জন্য হয়তো খুব একটা বড় ঝামেলা হয়েছে, তার আসলে ব্রেইন তাকে ভুল ইনফরমেশন দিচ্ছে। তিনি চোখ বন্ধই রাখলেন। একটা সময় কিছুক্ষণ পরে, এই ঘন্টা দেড়েক দুয়েক পরে গাড়িটা থেমে গেল একটা জায়গায় এসে। থেমে যাওয়ার পরে জাস্ট একটা হোটেলের সামনে এসে থামলো। সেই যে হোটেলটা থেকে তাকে গাড়িটা পাঠানো হয়েছিল তিনি তাই মনে করলেন, এবং তিনি তখনও ড্রাইভারকে দেখলেন, কিন্তু হোটেলের ভেতরে আলো জ্বলছে, লোকজন আছে। তিনি বেশ সাহস পেয়ে জাস্ট তার ডোরের লকটা খুলে ফেললেন, এবং খুলে ফেলে তারপরে সেই হোটেলের ভেতরে ঢুকলেন। এবং ঢুকে তিনি খুব একটা অদ্ভুত ঘটনা দেখলেন। সেটা হচ্ছে রিসিপশনে যে ভদ্রলোকটি বসে আছেন তাকে তিনি চেনেন, তিনি তার ইউনিভার্সিটির ফ্রেন্ড। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে সেই ফ্রেন্ড তারও 5 বছর আগে মারা গিয়েছে।
এবং সেই সময় দেখলেন যে হোটেলের বিভিন্ন জায়গায় সোফায় বিভিন্ন জায়গায় অত রাতেও কিছু কিছু মানুষ জেগে আছে, বসে আছে, এবং প্রত্যেকটা মানুষকে তিনি চেনেন, কেউ তার আত্মীয়, কেউ তার খুব কাছের জন, কিন্তু সবাই মৃত, মানে মারা গিয়েছে, কিন্তু সেই মানুষগুলোকে তিনি জীবন্ত দেখতে পাচ্ছেন। মানে একদম অবিশ্বাস্য ঘটনা। তিনি জাস্ট নিজেও তখনও বিশ্বাস করতে পারছেন না। তিনি বুঝতে পারছেন তার ভয়াবহ রকমের হ্যালুসিনেশন হচ্ছে বা কিছু একটা, বা মাঝে মাঝে এরকম হয় না যে, কিন্তু তিনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন এবং ভয় পেতে পেতে ওইখানে তিনি সেন্সলেস হয়ে যান। এবং যখন জ্ঞান ফেরে তখন সেটা প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে, এরকম সময় তার জ্ঞান ফেরে এবং তিনি তাকিয়ে দেখলেন যে আসলে সেখানে হোটেল বা এরকম কোনো কিছুই নাই, জাস্ট একটা পুরনো বাড়ি। সেই বাড়িতে সকালের আলো ঢুকে পড়েছে এবং হোটেলের মতো কোনো সেট আপই নাই, সেখানে পুরোপুরি একটা বাড়ি। এবং তিনি বিভিন্ন ঘরে বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখলেন যে কেউ নাই। দৌড় দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন এবং বেরিয়ে এসে প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে কোনো মানুষকে খুঁজতে শুরু করলেন, কিন্তু মানুষ পাচ্ছিলেন না উনি। কিছুক্ষণ পরে যখন আরেকটু ভোর হলো তখন দেখতে পেলেন যে অনেক মানুষই বান্দরবান থেকে নীলগিরির দিকে যাচ্ছে এবং সেখানে তিনি জাস্ট একটা জিপ থামিয়ে সেখানে উঠে পড়েন, বলেন যে আমার এরকম বিপদ হয়েছে। তিনি বলেন যে হোটেলে ফোন দেন। খুব অদ্ভুত ব্যাপার যে তিনি তখন মোবাইলে অনেক খুঁজেও সেই নাম্বারটার খুঁজে পেলেন, যেটা তার হোটেলের নাম্বার ছিল, সেই নাম্বারটা খুঁজে পেলেন না। এই ঘটনাটা আমি এবার গিয়ে আমি যে রেস্ট হাউসে ছিলাম সেই রেস্ট হাউসে শুনেছি এবং ওইখানে যেখান থেকে তিনি উঠেছিলেন এলাকার লোকজন প্রত্যেকেই বলল যে না, এখানে তো এরকম কোনো হোটেল নাই, আর এখানে কখনো কোনো বাড়িও ছিল না। আপনি যেখান থেকে উঠেছেন সেটা একটা জঙ্গল এবং পাহাড়ের একটা ঢাল, সেখানে কোনো বাড়ি থাকারও কথা না, সেখানে কোনো হোটেল থাকার তো প্রশ্নই আসে না। সুতরাং পুরো ব্যাপারটা কি হচ্ছিল আমরা জানি না, কিন্তু ঘটনাটা শোনার পর থেকে মানে আমি খুবই 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 মানে অবাক হয়েছিলাম যে এরকম ঘটনাও ঘটে বা হ্যালুসিনেশন হলো কি এই পর্যায়ে হতে পারে বা ঘটনাটা আসলে কি। এবং খুব অদ্ভুত ব্যাপার সেই ভদ্রলোকের যেটা, সেটা হচ্ছে সেই ভদ্রলোকের একটা জিনিস তিনি বান্দরবান থেকে নিয়ে এসেছিলেন সঙ্গে করে, যেটা তিনি আর কখনো ফেরত পাঠাতে পারেননি। তিনি প্রতিদিন যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছিল সেই ঘটনা তিনি রেগুলার এখনো পর্যন্ত স্বপ্নে দেখেন। এটা এখনো তিনি ভুলতে পারেন না এবং রেগুলার তাকে স্বপ্নে ডিস্টার্ব করে এই স্মৃতিটা। এনিওয়েজ, শুরু করছি আজকের ভূত এফএম। ঘড়িতে সময় এখন 12:06 আর আমাদের সঙ্গে আমাদের ভৌতিক টিম এসে পড়েছেন এবং আমাদের সাথে পৌঁছে গেছেন তারা, আর সেই সাথে আমাদের গেস্টরাও আছেন। তো আমরা গেস্টের সাথে কথা বলবো। আর গেস্টের সাথে আমি আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি আশিস বড়ুয়া, হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, একটা আইটি ফার্মে আছি মাল্টিমিডিয়া এক্সিকিউটিভ হিসেবে। ওকে, আপনার একটা ঘটনা ছিল, আপনি যখন আমাদেরকে ইমেইল করেছিলেন আশিস, সেই ইমেইলের মধ্যে আপনি লিখেছিলেন যে অনেকদিন আগে এখানে কৌশিক দা আমাদের একটা গল্প বলেছিলেন, ঘটনা বলেছিলেন, যেটা তার বাবার সাথে ঘটেছিল, যে একটা খুব ভয়ঙ্কর ঘটনা, যে একজন মহিলা এসে তার বাবার সামনে থেকে বাবার কাছে মাছ চায়। হ্যাঁ, সিমিলার একটা ঘটনা আপনার জানা আছে? হ্যাঁ, সিমিলারই ঘটনাটা কৌশিকদার সাথে ঘটনাটা ঘটেছিল কলকাতায়, কিন্তু আমি যখন অনুষ্ঠানটা শুনছিলাম আমি নিজেই শুনে অবাক হয়ে গেলাম যে সিমিলার একটা ঘটনা বাংলাদেশে ঘটা এবং সেটা আমার কানে শোনা। আচ্ছা, তো যার সাথে ঘটনাটা ঘটেছেন ওনার নাম এটা শুনেছিলেন তো, যে কৌশিকদা যে ঘটনাটা বলেছিল এক্স্যাক্টলি ওইরকম একটা ঘটনা নাকি ওনার সাথে ঘটেছে? ওকে, জি, আপনার ঘটনাটা একটু শুনি আমরা। হ্যাঁ, চট্টগ্রামের রাউজান, যার সাথে ঘটনা ঘটেছিল উনি হচ্ছেন শৈলেন্দ্র লাল বড়ুয়া। তো উনি মোটামুটি আনএডুকেটেড একটা পার্সন ছিলেন। ওকে, হ্যাঁ, জি বলেন। আনএডুকেটেড একজন পার্সন ছিলেন। তো ওনার আরেকটা কাজ ছিল, খুব মহৎ কাজ বলবো আমি। আমাদের ওই গ্রামে যত লোক মারা যেত উনি শ্মশানে দাহ ক্রিয়ার কাজটা উনি করতেন, এবং যতক্ষণ পর্যন্ত শ্মশানে ওই লাশটা দাহ কার্য সম্পন্ন না হতো ততক্ষণ পর্যন্ত উনি শ্মশানে থাকতেন এবং ওনার সহযোগীরা থাকতেন। আচ্ছা, তো ওনার ব্যক্তিগত পেশা ছিল উনি কাঁচা মাছ বিক্রি করতেন। তো পার্শ্ববর্তী একটা বাজার থেকে, তকিরহাট নামে একটা বাজার থেকে উনি একদিন মাছ বিক্রি করে ফিরতেছিলেন। মোটামুটি তখন রাত 11:30-12টা হবে। তো প্রতিদিন তো মাছ বিক্রির পরে কিন্তু কিছু মাছ ফেরত আসে। তো ওই দিনও মোটামুটি ওনার ঝুড়িতে কিছু মাছ নিয়ে আসতেছিলেন উনি। আসার পথে যে শ্মশানটায় মানে মানুষ দাহ কার্য করা হয়, পড়ানো হয়, ওই জায়গায় একটা চৌরাস্তা আছে। চৌরাস্তাটা ক্রস করার পর উনি দেখতে পেলেন একজন মহিলা মানে খুব
ভালো পোশাক পরা না, উস্কো চুল যুক্ত একজন মহিলা একটা বেতের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে ওনার সামনে এবং ওনার কাছ থেকে মাস্ক খুঁজতেছেন। তো উনি তো ইয়ে করেন, দাহ কার্য করেন, শ্মশানে লাশ পোড়ান। তো ওনার একটু সাহস ছিল এবং ওই বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি ধারণা ছিল, যার ফলে উনি তেমন একটা ভয় পান নাই। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে মাছ দিব, একটু সামনে আসো আমার সাথে, তাহলে মাছ দিব। এভাবে বলতে বলতে উনি প্রায় ওনার বাড়ির কাছাকাছি নিয়ে গেলেন। ওই যেটা কৌশিকদা যেটা বলেছিলেন পেতনি, তো ওই ধরনের কিছু হবে। বাড়ির কাছাকাছি নিয়ে ওর কাছ থেকে ওর যে পাত্রটা ছিল ওটা কেড়ে নিলেন। ওকে, এবং ওই পেতনি কান্নাকাটি শুরু করলো যে আমার পাত্র দাও, আমার পাত্র দাও। পরে ওকে মোটামুটি কানে ধরিয়ে ওকে পাত্রটা ফেরত দিয়ে ছেড়ে দিল। ওটা ওনার নিজের মুখে শোনা, মানে নিজেই বলছিল আমাকে। উনি এখন অবশ্য বেঁচে নেই, মারা গেছেন বেশ কিছুদিন আগে। এটা হচ্ছে একটা ঘটনা। ওকে, তো এই ঘটনাটা কোথায় ঘটেছিল? এটা হচ্ছে চট্টগ্রামের রাউজান। হ্যাঁ, আমরা সিমিলার একটা ঘটনা শুনেছিলাম, তাই না সুমন ভাই? রাইট, কৌশিকদের কাছ থেকে। সুমন ভাই, এই যে ওর কাছে আরো কিছু ঘটনা আছে, আমরা সেই ঘটনা শুনবো নাকি মাঝখানে অন্য কিছু একটা? আমরা অ্যাকচুয়ালি গেস্টের গল্পগুলো আগে শুনি, তারপরে আমরা। ওকে, আচ্ছা, আপনার একটা ঘটনা আছে, আর একটা ঘটনা বললেন, সেটা হচ্ছে একটু আগের, বেশ আগের, তাই না? 75-এর দিকে একটা ঘটনা, 1975 সালের দিকে। এর ফাঁকে আমি বলি যে চলছে ভূত এফএম, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, এবং আমাদের সাথে ভৌতিক টিমের সুমন ভাই, সাকিব ভাই আছেন, এবং আমাদের দুজন গেস্ট রয়েছেন। আমরা সবার কথাই শুনবো এবং আপনাদের কথা শুনতে চাই। যেমন আমরা বেশ অনেকগুলো ইমেল পেয়েছি গত সপ্তাহে। এর মাঝখানে আমাদেরকে আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে SMS এর মাধ্যমে জানিয়েছেন তাদের বিভিন্ন অনুভূতির কথা। সজীব লিখেছেন যে তিনি, আমরা গতদিন সাভারের গল্প করছিলাম এবং তিনি বলছেন যে সাভারের জায়গাটা, যে জায়গাটা ওই যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল, সেখানে তিনিও দেখেছেন একসাথে 3টা রাস্তা। ঝিলিক বলেছেন যে আপনারা শুধু ফালতু গল্প বলেন কেন, এইসব তো মিথ্যা। আসলে সত্যি মিথ্যা, এটা আমার মনে হয় সাকিব ভাইকে আমি কিছু একটা বলতে বলবো। সাকিব ভাই একটু ভালো হয় বললে। এটা পুরো পয়েন্ট অফ ভিউ ব্যাপার। অনেক কিছু শুনে হয়তো আপনার কাছে মনে হবে মিথ্যা, উইচ ইজ ফাইন। আবার একজনের কাছে মনে হবে যে এটি ভয়াবহ সত্য, উইচ ইজ ফাইন। But if you enjoy the show, keep listening. Right. If you don't, go to sleep. Then সাকিব তো বললে যা। ওকে, তো আমারও তাই মনে হয় আর কি, এক্স্যাক্টলি তাই মনে হয়। আচ্ছা, আমরা আরো কিছু SMS আছে আমাদেরকে। সরোজ বলেছেন যে আমি গ্রামে একদিন অমাবস্যার রাতে উঠে বসে গল্প বলছিলাম, সাডেনলি আমার সামনে দিয়ে একটা বড় থাম্বা সমান ছায়া যায়, তবে এখানে কোনো আলো ছিল না। বুঝতেই পারছি যে এরকম একটা গল্প আজকে আমরা শুনবো, এরকম একটা ঘটনা। ইনফ্যাক্ট আমাদের যে গেস্ট রয়েছেন তারা একজন আমাদেরকে বলবেন। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন জাইশা, এবং তিনি বলছেন আমি সব সময় একটা মেয়ে দেখতে পাই, এবং আর কেউ দেখতে পায় না, কিন্তু তিনি দেখতে পান যে মেয়েটা ছাদ থেকে লাফিয়ে পড়ছে। আমার মনে হয় যে অন্য কেউ যদি দেখতে না পায় তাহলে সেখানে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। এনিওয়েজ, আপনি যদি আপনার অনুভূতি শেয়ার করতে চান তাহলে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে bhootfm@radiofurti.fm এ ইমেল করতে পারেন, BHOOTFM@radiofurti RADIOFORTI.FM। এখানে আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। যাই হোক, আমরা আবার ফিরে যাই আশিসের কাছে। না আশিস, আপনার যে গল্পটা আছে 75-এর একটা গল্পের কথা বলছিলেন। 75-এর ঘটনা, যাদের কাছ থেকে গল্পটা শোনা ওনারা কেউ বর্তমানে বেঁচে নাই। তো কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে আমি একদিন অ্যাটেন্ড করেছিলাম। তো ওখানে সবাই জড়ো হয়ে বসে আলোচনা করতেছিল এবং আমি পিছনে বসে, তখন আমি অনেক ছোট ছিলাম, তো পিছনে বসে গল্পটা শুনলাম ওনাদের মুখ থেকে। যেই 4 জনের সাথে ঘটনাটা ঘটেছিল ওনারা হচ্ছেন গ্রামের মোটামুটি কৃষক শ্রেণীর লোক। তো ওনারা শীতকালীন মৌসুমী সবজিগুলো চাষ করেন। ওকে, এখন যেখানে ওনারা চাষ করেন, যেখানে সবজি চাষ করেন, ওইখানে পানি সেচের তেমন ভালো ব্যবস্থা ছিল না। পাশে একটা খাল ছিল যেটা পাহাড়ি পানিগুলো নেমে আসতো এবং খুব অল্প। যখন শীতের মৌসুমে পানি মোটামুটি থাকে না বললেই চলে। এবং আমি কিন্তু যে হাই স্কুলে পড়ালেখা করতাম ওই খালের উপর দিয়ে আমাকে যেতে হতো, এবং শীতকালে আমি লাফ দিয়ে খালের নিচে দিয়ে লাফ দিয়ে যেতাম, অল্প পানি ছিল। তো সেচের মৌসুমে ওনাদের পানি দেওয়ার প্রয়োজন।
এখন 4 জন বসে একদিন সন্ধ্যায় বসে ইয়ে করলেন, মানে সিদ্ধান্ত নিলেন বা আলোচনা করলেন যে আমাদের তো সেচ দেওয়া দরকার, এখন পানি স্বল্পতা, সুতরাং কি করা যায়। আচ্ছা, তো ওরা সিদ্ধান্ত নিল যে খালে যদি বাদ দেওয়া যায় তাহলে অল্প অল্প করে যে পানিগুলো আসে, পানিগুলো হয়তো জমা হয়ে তারা একটা পানির কালেকশন পাবে, পরবর্তীতে সেখান থেকে সেচ দিতে পারবে। ওকে। তো ওরা 4 জন ডিসাইড করলো আগামী কাল ভোরে আমরা মাটি কাটা শুরু করব এবং একটা বাদ দিব খালের মধ্যে। আচ্ছা, তো ওদের মধ্যে যে 4 জন ছিল, 4 জনের মধ্যে যিনি একটু ইয়ং টাইপের, যিনি, ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি ভোরে উঠে সবাইকে ঘুম থেকে জাগাবে এবং আমরা গিয়ে মাটি কাটা শুরু করব। ওকে। গ্রামের ঘটনা, সুতরাং ওই জায়গায় হয়তো ওই সময় দেওয়াল ঘড়ি বা ঘড়ির ব্যবস্থা ছিল না, বা গ্রামের লোকদের তেমন ছিল না, সুতরাং টাইম সম্পর্কে ওদের হয়তো তেমন ধারণা ছিল না। গভীর রাতে দেখা গেল যে লোকটাকে দায়িত্ব দেওয়া হলো, ইয়ং যিনি যাকে দায়িত্ব দেওয়া হলো, ওনার মতো আরেকজন লোক এসে 3 জনকে ডেকে তুললো মাটি কাটার জন্য। আচ্ছা, ওনার মতো আরেকজন লোক যে এসেছিল এটা আপনি জানেন, বা ওরা 3 জন তো নিশ্চয় তখন বুঝতে পারে নাই। তো তারা ভাবছে কি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই আসছে, এবং পরবর্তীতে ওরা 4 জন গিয়ে মাটি কাটা শুরু করলো। অনেকক্ষণ ধরে মাটি কাটলো, বাট সকাল হচ্ছে না, কারণ ভোরে গেলে তো মোটামুটি ঘন্টাখানেক বা 2 ঘন্টা মাটি কাটলে সূর্যের আলো দেখার কথা, কিন্তু অনেকক্ষণ ধরে মাটি কাটার পরে দেখা যাচ্ছে ভোর হচ্ছে না। এবং তারা 2 জন মাটি করে নিয়ে যাচ্ছিল, বোঝাই করে নিয়ে যাচ্ছিল। 2 জন একটু সন্দেহ করলো যে তাদের মাটির পাত্রটা অনেক ভারী মনে হচ্ছে, একজন মানুষ যতটুকু মাটি বহন করতে পারে তার চেয়ে বেশি মনে হচ্ছে কেন জানি। তো ওদের কাছে একটু সন্দেহ হলো, এবং পরবর্তীতে ওরা ডিসাইড করলো যে এখন আমরা মাটি কাটবো, ওদের 2 জনকে নিতে বলবো। আচ্ছা, এবং পরবর্তীতে ওই সিদ্ধান্ত অনুযায়ী কথা হলো, এবং ওরা এসে কাটা শুরু করলো। পরবর্তীতে বাকি 2 জনকে যারা কাটতেছিল তাদেরকে মাটি নিয়ে যেতে বললো। 2 জনের মধ্যে ইয়ং যে সে ছিল। আচ্ছা, এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু আমাদের পাত্রে মাটিগুলো বেশি করে দিয়েছে সে, আমরাও একটু বেশি করে দিই। একজন মানুষ যতটুকু ক্যারি করতে পারবে না এর চেয়ে সে বাড়িয়ে দিল মাটি। তো দেখা যাচ্ছে যে ইয়ং সে কিন্তু খুব দ্রুততার সাথে নিয়ে মাটিগুলো ফেলে আসতেছে, কিন্তু আরেকজন যে সে কিন্তু পারতেছে না। তখনই বুঝতে পারলো যে এখানে কোনো একটা রহস্য আছে, এবং তারা যেহেতু গ্রামের মানুষ এ ধরনের বিষয়গুলো সবসময় ফেস করে এবং তাদের অভিজ্ঞতা আছে মোটামুটি, তারা বুঝতে পারলো যে এখানে কোনো একটা রহস্য আছে। যে লোকটা এত ভারী বোঝা নিয়ে যেতে পারে, নিশ্চয়ই সে হতে পারে না, কারণ মানুষের পক্ষে এত বেশি মাটি ওজন বহন করা সম্ভব না। তখন ওরা 2 জন সিদ্ধান্ত নিল যে পরবর্তীতে যখন সে মাটি তুলতে মাথা নিচু করবে তখন কোদাল দিয়ে ঘাড়ের উপর একটা কোপ দেওয়া হবে, এবং তাই হলো। যখন সে নিচু হলো তার ঘাড়ে একটা কোপ দেওয়া হলো, এবং মানে এটা কি ও হেল্প করতেছিল ওদেরকে? হ্যাঁ, হেল্প করতেছিল না, মানে মাটি কাটার জন্য তো হেল্প করছিল, যে সেটার ব্যাপার ছিল। ওটার পরিবর্তে কোপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে না? কোন জায়গার কাহিনী এটা? এটা হচ্ছে চট্টগ্রামে ঘটনা, অনেক আগে। ইন্টারেস্টিং। বলেন। তো তারা ওখানে তার ঘাট থেকে মাথাটা আলাদা হয়ে গেল, ভয় পেয়ে ফিরে চলে আসলো। পরে ভোরে জাস্ট টাইমে যাকে দায়িত্ব দেওয়া হলো সকালে উঠে তাদের ভোরে ডাকার জন্য, সে জাস্ট টাইমে এসে ওদের ডাকতে গেল, এবং তখন সে ঘটনাটা বুঝতে পারলো। ঘটনাটা তাকে বলা হলো। পরের দিন ঘটনা জানার পর দিন সকালে যখন ওই জায়গায় গিয়ে দেখলো তারা একটা কাক গলা কাটা অবস্থায় পড়ে আছে ঠিক ওই জায়গায় ওরা যেখানে কাজ করতেছিল। আচ্ছা, এটা কোথাকার ঘটনা বললেন? এটা হচ্ছে চট্টগ্রামের রাউজানের ঘটনা। গ্রামের নামটা বলা যাবে? এটা ফতেনগর গ্রাম। আচ্ছা, অবশ্য যাদের কাছ থেকে ঘটনাটা শুনছি আমার নামটা হয়তো মনে নাই ঘটনার কোথায় ঘটেছিল। আচ্ছা, তো যে জায়গায় ঘটেছিল সে জায়গায় কি আপনার দেখা আছে বা জানেন? না, এটা অনেক আগের ঘটনা। আমি তখন অনেক ছোট ছিলাম, এবং ঘটনাটা যখন ঘটেছে তখন যারা বলেছেন আমাকে ঘটনাটা, ওনারাও তখন কিন্তু
আমি যখন শুনেছি তখন ওনাদের বয়সও প্রায় 60 বা 70 আপ হয়ে গেছে। ওনাদের ইয়ং বয়সেই ঘটনাটা ঘটছিল। ওকে, অলরাইট। আচ্ছা, আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, তবে আমরা মনে হয় যে সেটা একটু মানে একটা ব্রেকের পরে যাই, মাঝখানে যদি একটা অন্য কিছু শুনতাম তাহলে বোধহয়। আমি ঘটনাটা আসলে বুঝতে পারছি না, আমি নিজেও আপনি ইচ্ছা আমি একটু জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে সেচ কাটার জন্যই তো রাতে ওদের উঠানো হয়েছে, মানে ওটা তো ভালো একটা কাজ ছিল। হ্যাঁ, ইয়ে করার জন্য, খালে বাদ দেওয়ার জন্য। আচ্ছা, বাদ দেওয়ার কাজটা ছিল ভালো। তো ওখানে একটা কি জানি একটা এসে মানে ওরা বুঝতে পারলো যে ওদের মধ্যে একজন আছে যে আসলে মানুষ না, তাই তো? আমরা সিদ্ধান্ত নিয়েছি গলা কেটে ফেলবে। মানে এটাতে কি এটাতে পরবর্তীতে কোনো ক্ষতি হয় নাই বা কোনো ধরনের কোনো ঝামেলা হয় না, এই ধরনের কোনো কিছু হয়তো? এটা এক্সপ্লেনেশন কেউ দিতে পারছে যে আসলে? না, তখনকার ওনারা তো মোটামুটি আনএডুকেটেড ছিলেন, তো ওই ধরনের ব্যাখ্যা এইসব জিনিসে তো আসলে এডুকেশন লাগে না, একদম অন্য জিনিস, কারণ ওখানে তো ওরা থাকেন। হ্যাঁ, ওইটার ব্যাখ্যা তখন অনেক ছোট ছিলাম, যার ফলে হয়তো ইয়ে করা হয়নি। ওকে, আসলে এরকম স্টোরি আসলে আমি তো অনেক শুনছি। হ্যাঁ, এরকম শুনছি। আমরা একটা জিনিস হচ্ছে কি যে আমি দেখেছি যে জায়গায় মানে যে জায়গায় হয়তো এরকম সেচের কাজ নাই, হয়তো মাছের কাজ আছে, সে জায়গায় মাছ মারতে ডেকে নিয়ে যায়, এরকম ঘটনা কিন্তু হয় যে পরিচিত একজন এসে ডেকে নিয়ে চলে গেছে। এটা হয়, কিন্তু এটা যে একজন যে একটু আগে যে কি এসএমএস করলো যে আমরা চাওয়া পারছি না কিনা, এটা শুনলো যে এটাই বলবে, মানে নো অফেন্স, মানে আমি কিন্তু আপনার কোনো বাট এই টাইপের কাহিনী আসলে অনেকদিন আগের ঘটনা, এগুলো ছোটবেলায় আমরা সবাই শুনেছি। এবং আরেকটা জিনিস হয় কি যে আমরা এখানে আসলে আসি নাই যে কোন ঘটনা সত্য কোনটা মিথ্যা ওটা যাচাই করতে। আমরা এখানে আসছি জাস্ট টু টক অ্যাবাউট ইন্টারেস্টিং জিনিসপত্র। একদম, এবং যারা বলেন তারা কিন্তু এক্সপেরিয়েন্স করেন বলেই বলেন। আর ব্যাপারটা হচ্ছে যে এইটাতে এখন আসলে ব্যাপারটা হচ্ছে যারা শোনেন তারা সবসময় যত যেমনই হন না কেন শেষ পর্যন্ত কিন্তু শুনে খুব বিজ্ঞের মতো বলেন কি না, ঘটনাটা বোধহয় আসলে ঠিক মানে বুঝতেই পারছেন। সেটাই আমারও তাই মনে হয়। তবে ব্রেকে যাবো নাকি আরেকটা সুমন ভাই কিছু একটা শুনবো নাকি এখন আপাতত, মানে ছোটখাটো একটা রিসেন্ট কোন একটা এভরিডে আমার একটা নতুন করে ঘটনা সেরকম কিছু না, একটা শুনে আমরা ব্রেকে যাই, একটা ছোট্ট একটা শুনি। ওকে, একটা ছোট্ট একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের ভৌতিস্টের টিমেরই একটা কেস, এটা নিয়ে আমরা কাজ করছি। এটা এখনো অন দ্য প্রসেস, এখনো আমাদের ইনভেস্টিগেশন শুরু হয়নি। বাট আমরা যে ছোট একটা গল্প শুনেছি যে একটা অবশ্যই ঢাকার বাইরে মফস্বল টাউন একটা বাসা আছে, বাসাটা এখন খালি, এবং এই বাসাটার একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে এই বাসার স্পেসিফিক একটা রুম, জাস্ট একটা রুম আছে, যেই রুমটাতে রাত কয়টা 1:24 না করে সময় জানি 1:30টার দিকে, মানে একটা স্পেসিফিক টাইম আছে, একটার একটু বেশি। হ্যাঁ, মানে এক একজন এক এক কথা বলে, কয়েকজনের সাথে কথা হয়েছে, কেউ বললো 1:24, কেউ 35, কেউ 1:15 এরকম বলে। ওই টাইমে ওই একটা স্পেসিফিক রুমে বেশ অনেক ধরনের আওয়াজ শোনা যায়। আচ্ছা, অনেক ধরনের। এবং আমরা এই নিউজটা অ্যাকচুয়ালি পেয়েছিলাম। তারপরে আমরা একটু ঘাটাঘাটি করার পর শুনলাম যে এখন ওই বাসাটায় কেউ থাকে না, বাট এর আগে যারা ছিল ভাড়াটে যারা ছিল ওদের সাথে আমরা কথা বলেছি, ওরাও বলেছিল যে ওই রুমটাতে আমরা কেউ থাকতে পারতাম না। ওই রুমটাতে অনেক মানে এমনিও কেউ গিয়ে যদি শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে মনে হয় যে রুমের আশেপাশে মানুষজন আছে, এই টাইপের কেউ জানি আছে, এরকম মানে ভয় লাগতো আর কি সবার। তারপর ওই স্পেসিফিক টাইমটার সময় ওই রুমটা অ্যাকচুয়ালি ঠিক মানে গেস্ট রুম টাইপের, মানে বুঝতে পারি বেডরুমও ছিল না, এভরি নাইটে কেউ থাকতো না। সো ওই রুম থেকে অনেক ধরনের আওয়াজ আসতো। তারপরে ওদের অনেক প্রবলেম হয়েছে, ওরা ওই বাসা ছেড়ে দিয়েছে। এখন এই বাসাটার ঘটনা হচ্ছে বাসাটা পুরো খালি, কেউ থাকে না, বাট ওই স্পেসিফিক ওই রুমটা এখনো তালা দেয়া, ওখানে স্টোর রুম হিসেবে ইউজ করছে। মানে বাসার অ্যাকচুয়াল মালিক যিনি, উনি ওনার কিছু ওই জাঙ্ক টাইপের জিনিসপত্র ওখানে রাখে। এবং ওখান থেকে এখনো নাকি রাতে মানে গার্ডটাররা বলে যে মাঝে মধ্যে নাকি ভয়ঙ্কর আওয়াজ পাওয়া যায়, যে মানে তুলকালাম কাণ্ড হচ্ছে ওই রুমের মধ্যে, মানে ভাঙচুর টাইপের আওয়াজ এখনো আসে। সো অ্যাকচুয়ালি আমরা এটা ঘাটাতে আরো পাস্টের কিছু ইন্টারেস্টিং খবর পেয়েছি যে এই রুমে কে ছিল। আমরা খবর পেয়েছি এক ভদ্রলোক ওখানে মারা গিয়েছিল, সুইসাইড করেছিল এই টাইপের। কেউ বলে যে সুইসাইড, কেউ বলে হার্ট অ্যাটাক হয়েছে, এই টাইপের কথা বলে। এটা নাকি অনেক আগে হয়েছিল এবং তারপর থেকে এই রুমে এই জিনিসগুলো হয়। আমরা এখন এটা এখনো ইনভেস্টিগেট করছি, এখন আমরা জানি না। অ্যাকচুয়ালি কোন একটা জায়গার খবর পেলে আমরা ফার্স্টে
খোঁজ খবর নেই যে অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে না হচ্ছে, এদের সাথে কথা বলি, যারা ছিল তাদের সাথে কথা বলি, এখনো ওই পর্যায়ে আছে। ইন্টারেস্টিং কিছু স্টোরি আমরা শুনতে পাচ্ছি, কন্ট্রোভার্সিয়াল অনেক স্টোরি শুনতে পাচ্ছি। সো এখন এটা অন দ্য প্রসেস। এটা করার পরে আমরা মোটামুটি একটা পারমিশন বের করেছি ওখানে থাকার। ওকে, তো হোপফুলি আমরা নেক্সট উইকে ভূত এফএম এ থাকতে পারবো না, কজ হোপফুলি আমরা ওখানে থাকি। কিন্তু ওই সাউন্ড গুলোর কিছু কিছু নিশ্চয়ই যদি মানে ওইরকম কিছু খবর থাকে তাহলে আমরা সাউন্ড গুলো শোনাতে পারবো নিশ্চয়ই। হ্যাঁ, যেটাই হোক মানে আমরা নেক্সট উইকে যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নেক্সট উইকে মোস্ট প্রবলি আমরা ওখানেই থাকবো। তখন মানে ভূত এফএম এ না থাকলেও ভূত এফএম এর সঙ্গে থাকবে না, কারণ ওইখানে আমরা হয়তো কানেক্ট করে আমরা হয়তো হয়তো বা তখন আমরা ফোনে একটা কনভারসেশন করতে পারি। সেটাই মানে এটা খুবই আমার কাছে এখনই খুবই এক্সাইটিং লাগছে। দেখা যাক কি হয়। এটি হচ্ছে আমার ছোট ঘটনা, পরে আমরা অন্য গল্পে যাবো। আপাতত আমরা ওকে, তাহলে আমরা আপাতত একটা ব্রেকে যাই। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করতে পারেন। তার আগে বলি যে আমাদেরকে SMS করেছেন ইমরান, SMS করেছেন নীল, SMS করেছেন এছাড়াও আমাদেরকে গত সপ্তাহে SMS কিন্তু আমি আজকে শো শুরু করার সময় পড়েছি। গত সপ্তাহে ইমেলও পড়বো, একটু পরে যখন ফিরে আসবো তখন ইমেলও পড়বো। আর আপনারা যদি SMS করতে চান তাহলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে, অথবা আপনি ইমেল করতে পারেন। আর ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে boothfm@radiofurti.fm। আমাকে SMS করেছেন মিজান, SMS করেছেন তৌফিক, চয়ন, শুভ, SMS করেছেন সাহিত্য, SMS করেছেন মিঠু, হীরা, এছাড়াও পাপ্পু, আননোন বয়, SMS করেছেন প্রনোজ, নাহিদ, তারপরে SMS করেছেন আমাকে রাইসা, পাভেল, সাইফুল, ইমরান, নীল, আনন্দ সহ আরো অনেকে। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি, ফিরে আসছি একটু পরে। আর আপাতত যে গানটা শুনবো সেটি হচ্ছে অর্ণবের গান ঘুম গাড়ি। চলুন শুনে আসি গানটি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল এবং আমার সাথে রয়েছেন ভূত স্ট্রিমের সুমন ভাই, রয়েছেন সাকিব ভাই এবং জিবরান ভাই। আর সেই সাথে আমাদের গেস্ট রয়েছেন আরো একজন, তার সঙ্গে এখন পরিচয় করে দেব। আপনার নামটা বলবেন একটু প্লিজ। আমার নাম তারেক, বাই প্রফেশন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো ভূত এফএমে আসার উদ্দেশ্য আসলে ওই ধরনের কোনো স্ক্যারি কিছু না। ফার্স্ট থিং হচ্ছে যে আমি নিজেও জানতাম না যে এদের টাইপের একটা অনুষ্ঠান হয়, যে 2 দিন শোনা। আর মাঝে মাঝে সুমন ভাইকে ফেসবুকে স্ট্যাটাস আপডেট করতে দেখতাম যে আই এম রেডিও ফুর্তি। তো এই কারণে হঠাৎ করে একদিন লাস্ট ফ্রাইডে আগের ফ্রাইডেতে আমি দেখলাম, তো ভাবলাম যে সুমন ভাই আছে রেডিও ফুর্তিতে, অন করে কি। তো তখন জাস্ট জিনিসটা আসছে, ভৌতিক জিনিসটা আমি জানছি, আর এই ধরনের জিনিসগুলো আসছে আর কি। এনিওয়েজ এটা ডিফারেন্ট স্টোরি। তো আমরা তো গল্প, আমরা আপনার ঘটনা শুনবই, তবে তার আগে একটা কিছু কথা বলতে চাই। রাব্বি আমাদের SMS করেছেন, রাব্বি SMS করে বলছেন যে ভূত এফএম নাইস, আমি অলমোস্ট 6 এপিসোড শুনেছি, ভয় লাগে বাট মজাও লাগে, এক কথায় ভূত এফএম রক্স। আমাদের সৌরভ সিলেট থেকে SMS করে বলেছেন যে হ্যাঁ সাকিব ভাই মিস করেছে, আরেকবার বলুন। উই লাভ ইউ রাব্বি। ওকে, সেম হিয়ার। মেয়ে হলে তোমাকে বিয়ে প্রপোজাল পাঠাবো। অলরাইট, আমাদেরকে SMS করেছেন সৌরভ এবং না মেয়ে না, রাব্বি তো বলা যায় না, অত ভুল টাইপ আছে, ব্যাড লাক। যাই হোক, সৌরভ লিখেছেন যে সিলেট থেকে, যে বুরঘাটে আচ্ছা মাদ্রাসায়, তিনি বলছেন মাদ্রাসার মধ্যে, মাদ্রাসায় যে মাদ্রাসাটা আছে সেখানে তিনি বলছেন যে তিনি দাবি করছেন যে কিছু জিনও লেখাপড়া করে এবং তার ফ্রেন্ডদের সাথে সে জিনের একদম সরাসরি যোগাযোগ রয়েছে, তিনি সেটা দাবি করেছেন। সৌরভ সিলেট থেকে। ওকে, রিজভি আমাদের SMS করে বলছেন ভূত এফএম প্রোগ্রামটা খুবই ইন্টারেস্টিং। আমি আমার লাইফে অলওয়েজ স্পিরিচুয়াল ব্যাপারে কিউরিয়াস ছিলাম, অ্যান্ড আই হ্যাভ ফাউন্ড অ্যান অসম প্লেস অ্যান্ড ইটস ভূত এফএম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সাকিব SMS করেছেন এবং তিনি বলছেন আমার খালা লন্ডনে থাকার সময়
লন্ডনে থাকার সময় তিনি বলছেন যে যখন শর্টকাট একটা ওয়ে ছিল, সেই ওয়েতে যখন তিনি যেতেন, বাগানের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি মিউজিকের শব্দ পেতেন। মানে এমন একটা জায়গায় যেখানে মিউজিকের শব্দ আসলে পাওয়ার কথা, এরকম জায়গাতে তার খালা সবসময় মিউজিকের শব্দ পেতেন। রেডিও ফুড পর্যন্ত বাট সেটা হয়তো স্ট্রিমিং করে শুনতে হবে। নিশ্চয়ই তিনি স্ট্রিমিং করে শুনছিলেন না। প্রতীক্ষা SMS করে বলছেন তার নানুর বাড়িতে একটা পুকুর ছিল যার পানি ছিল একদম কালো, সেই পুকুরে প্রতি 2 মাস অন্তর কেউ না কেউ মারা যেত। এরকম একটা ব্যাপার ঘটতো আর কি। সেখানে পানি খেয়ে নাকি? আমার মনে হয় পানি খেয়ে নিশ্চয়ই না, ডেফিনেটলি অন্য কোনো ঘটনা আছে। প্রতীক্ষা একটু ডিটেলে আমাদের যদি ইমেল করতেন আপনি boothfm@radiofutti.fm, এখানে আপনি ইচ্ছা করলে আপনি পুরো ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, আমাদের যিনি গেস্ট আজকে আছেন তার সাথে একটু কথা বলি আমরা। আপনার 2টো ঘটনা আছে, রাইট? এক্স্যাক্টলি ঘটনা অনেকগুলো, বাট আমি আমার নিজের সাথে মানে আমার নিজেদের মানে আমার সাথে যেগুলো হয়েছে সেগুলো অ্যাকচুয়ালি শেয়ার করতে যাচ্ছি। আর তার আগে মানে ছোট্ট একটা ব্যাপার যেটা বলবো, যে কিছুক্ষণ আগে ভাইয়ারা বলছিলেন যে সত্য মিথ্যার ব্যাপারটা, রাইট? তো এইটা আমি আপনাকে জাস্ট যখন আসলাম তখনও যেটা বলছি যে ভাই আসলে সত্য মিথ্যার ব্যাপারটা পুরোপুরি একটা মানুষের মানে পার্সোনালের উপর ডিপেন্ড করে। এখন আমি যদি কারো ঘটনা শুনি আমি সেটাকে মিথ্যা বলে উড়াই দিতেই পারি, প্রবলেম নাই। বাট যে ঘটনা যদি আমার সাথে ঘটে, আমি যদি নিজে একজন উইটনেস হই, তখন কিন্তু আমি নিজে বুঝতে পারি আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। এক্স্যাক্টলি। তো আমরা সুচিন্তিত মতামতের এগেইনস্টে কোনো সুচিন্তিত যুক্তি দিতে চাই না, সেটা উচিত হবে না। এনিওয়েজ, তো গল্পটা আসলে এরকম গল্প না, আসলে একটা সত্যি ঘটনা। যেটা হচ্ছে যে আমি যেটা মেইল করেছিলাম সেটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমাদের বাড়িটা, আমাদের ফার্স্ট যেটা বাড়ি আমরা করি সেটা বরিশালে। তো বাড়িটার যখন আমরা জায়গাটাকে দেখা হচ্ছিল, কেনা হচ্ছিল, তখন জায়গাটা লো ল্যান্ড, হ্যাঁ, যেটা আপনি বলেছিলাম আর কি। তো লো ল্যান্ড ছিল, লাইক মজা পুকুর ছিল চারিদিকে, লো ল্যান্ড ছিল। তো যার কারণে আমরা অনেক চিপলি পেয়ে গেছিলাম ল্যান্ডটা। তো আর আমার বাবা মা দুজন খুব রিলিজিয়াস, বাট দে আর নট সুপারস্টিশিয়াস, হ্যাঁ, মানে খুব বেশি যে ভূত জিনিস বিশ্বাস করে এই টাইপের না। বাট একটা রুমর ছিল ওই জায়গাটায় যে জায়গাটা কার্সড। ওকে, লাইক কিরকম যে অনেক আগে, তারও 10-15 বছর আগে একটা ওই জায়গাটা এত লোল্যান্ড ছিল না, বুশি ছিল, অনেক অনেক ফিল ছিল, সবুজ গাছ টাছ ছিল, অনেক জঙ্গল মতো ছিল। তো ওই জঙ্গলের একটা গাছে একটা মেয়ে হচ্ছে সুসাইড করছে, ট্যাঙ্ক বাই দ্য নেক। ওকে, তো তারপরে ওইটা একটা হন্টেড টাইপের হয়ে গেছিল জায়গাটা। ওকে, তো আমি জানি না এটা সবাই বলতো আর মানে লোকাল পিপলের ফিডব্যাক এটা হচ্ছে হিউমার। তো আমরা যখন গেলাম জায়গাটাতে তখন আসলে আমরা এগুলো বিশ্বাসও করিনি আর জানতাম মানে কেয়ার করিনি, জাস্ট হ্যাঁ ওটা হয়েছে প্রবলেম নেই। তো আমরা বাড়িটারি করার পরে কোনো প্রবলেম হয় নাই। আর যেহেতু কিছু সুপারস্টিশিয়াস ছিল না, ওই ধরনের জিনিস নিয়ে কেউ চিন্তাও করে নাই যে ধরনের ব্যাপার হইতে পারে বা আসতে পারে এই ধরনের কোনো কিছু। তো ফার্স্ট 2-3 ইয়ার্স 4 ইয়ার্স খুব ভালো, কোনো প্রবলেম নাই। বাট যেটা বলছিলাম যে আমাদের বাসাটা যেটা আমরা যেভাবে করছিলাম, যেটা স্ট্রেট লাইন টাইপের একটা বাসা ছিল, পরপর 3টা রুম, ফ্রন্ট রুম, মাঝের রুম, তারপরে শেষের রুম। লাস্ট রুমের অপোজিট সাইডে হচ্ছে কিচেন, কিচেনের লেফট সাইডে হচ্ছে বাথরুম স্পেস, আর রাইট সাইডে হচ্ছে একটা ফাঁকা জায়গা আর কি। তো ওই জায়গাটাও বাসার একটা জাস্ট লনের মতো ছিল সামনে, কিন্তু ওটা কনস্ট্রাক্টেড না। ওকে, তো এক্স্যাক্টলি মানে যেটা মানে আমাদের পজিশন ওয়াইজ এবং বিল্ডাররা যখন বাড়িটা করছেন, বিল্ডাররা হচ্ছে লোকাল বিল্ডার ছিলেন, এবং বিল্ডাররা যখন বাড়িটা করছেন তখন তারা বলছিলেন যে ওই জায়গাটা কিছু না করতে, মানে যে কোন জায়গাটা, যেটা ফাঁকা ছিল, জায়গাটা ফাঁকা ছিল, রাইট, মানে কিচেনের পাশে যে জায়গাটা ছিল। তো অ্যাকচুয়ালি আমাদেরও বাজেট একটু টাইট ছিল, যার কারণে আমরা ওদিকে হাতটা দিইনি। কিন্তু যখন ওইখানে একটা রুম তৈরি করার কথা হচ্ছে, বাবা চাচ্ছেন যে ওখানে একটা রুম করবে, ওই যখন প্ল্যাম্বাররা কাজ করছে, খোদাই হচ্ছে, পিলার্স হচ্ছে, ইনসিডেন্ট গুলো তখনই আস্তে আস্তে শুরু হলো। আচ্ছা, তো ইনসিডেন্ট গুলো যেটা শুরু হয়েছে, আমি মানে ইয়েতে বলি আর কি, মানে একদম ক্লিয়ারলি বলি, যেটা হচ্ছে ফার্স্টে যেটা হইতো লাইক রাত্রবেলা 1টা 1:30 2টা এরকম ফ্রন্ট ডোরে কেউ নক করতেছে, বেল প্রেস করতেছে বা নক করতেছে, করে চলে গেল। তো ফার্স্টে আমরা ভাবছিলাম যে না, এটা কোনো দুষ্ট ছেলেবেলার কাজ এটা, কিন্তু এত রাতে কে নক করবে? তো প্রতিবারই আমরা যখন নক শুনতাম দরজা খুলে দেখতাম কেউ নাই। ওকে, বাট এটা নিশ্চয়ই ওরকম সুইফটলি হইতো না। তো এক রাতে আমরা চিন্তা করলাম কি যে না, আজকে দেখি কি হয়, বা এটা খুব ফ্রিকোয়েন্ট, প্রথম দিকে খুব ফ্রিকোয়েন্ট হইতো না, পরে
খুবই ফ্রিকোয়েন্টলি হওয়া শুরু করছে। তো যখন শুরু করছে মানে ফ্রিকোয়েন্টলি শুরু হয়েছে তখন জিনিসটা আসলে মানে একটু আমরা সবাই মানে অ্যানোয়িং হয়ে মানে ছিলাম আগে থেকেই, বাট কি হয়েছে এটা কি হইতেছে এই ধরনের একটা ব্যাপার ছিল। তো এনিওয়েজ তো তখন আমরা ডিসাইড করলাম, মানে বেসিক্যালি আমি ছিলাম আর আমার ভাইয়া ছিল, তো ডিসাইড করলাম যে আজকে রাতে দেখবো আমরা কি অবস্থা। ওকে। সো আমরা আমাদের ওই জাস্ট ফ্রন্ট ডোরের পাশে একটা জানলা ছিল, ওটা খুললে ফ্রন্ট ডোরটা দেখা যেত, মানে ফ্রন্ট ডোরের সামনে কি আসছে না আসছে আমরা ওটা থেকে দেখতে পারতাম। ওকে। তা আমরা মোটামুটি জানালাটা চাপায় রাখছি যে যদি কোনো দুষ্ট ছেলে হয় আমরা খুলে সাথে সাথে ওকে দেখতে পারবো। তো জানালাটা চাপায় রেখে আমরা বসে আছি কি হয় দেখি। তো বসে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেছে, তখন 1টা-1:30 অনেক রাত হয়ে গেছে। তো আমরা একটু স্বাভাবিকভাবে তখন ছোট আমি অনেক জীবনী আসছে রাইট। তো হঠাৎ করে শব্দ দরজাতে, তো মানে খুব হেভি প্রেসার দিচ্ছে, কেউ যেন নক করছে, তো বেল রিং হচ্ছে তার সাথে একই সাথে। তা আমরা যখন সাউন্ডটা পেলাম পেয়ে আমরা জাস্ট ঝিমুনি থেকে উঠে গেছি। আপনি একারা নিশ্চয়ই? মানে সেখানে আমার ভাইয়া ছিল এবং দুজনই জিনিসটা উইটনেস, আমরা দুজনই দেখছি। জাস্ট জানালাটা খোলার পরেই দরজার মানে শব্দটা থেমে গেল এবং ওখানে কেউ নাই, মানে একদম নাথিং, নোবডি ওয়াজ দেয়ার। হ্যাঁ, মানে জিনিসটা আমি জানি না, মানে আমার মানে তখন ওই জায়গা থেকে আমরা প্রচন্ড মানে ওইখানে শেষ এই টাইপের একটা ব্যাপার ছিল হয়ে গেছিল আর কি। তখন তো আমি অনেক ছোট, আমি তো কিছু বুঝতাম না, এত এক্সপ্লেনেশন বা এত কিছু আসতো না মাথায়। এটা ছিল একটা ব্যাপার। এবং এর সাথে সাথে যেটা শুরু হয়েছে, ছাদের উপরে প্রচন্ড শব্দ। ওকে। প্রচন্ড শব্দ মিনস ওই বাসাটার ছাদে এবং ওই জায়গাটাতেই? এক্স্যাক্টলি ওই বাসাটাতেই এবং ওই জায়গাটাতেই রাইট। আচ্ছা, আমাদের বাসাতে মুভ করে না না মানে স্পেসিফিক কোন জায়গায় নাকি? না, আমাদের ছাদে, বাসার ছাদে, বা ছাদটা একটাই ছিল, তিনটা রুম। এগুলো শুরু হয়েছে যখন আপনার ওই রুমটা হবে, রাইট এক্স্যাক্টলি। তো তারপরে মানে আওয়াজগুলো পাচ্ছিলাম, মানে লাইক দাপাচ্ছে কেউ ছাদের উপরে উঠে, আবার গান করতেছে, মানে লাইক এরকম গ্লিটারিং আওয়াজে হা হা হি করলে যেটা শব্দ হয় সেম। তো হাসতেছে কেউ, কখনো আবার চিল্লাচিল্লি করতেছে এই টাইপের। তো এরকম না যে খুব, আমাদের সিঁড়িটা ছিল আবার কলাসিয়াল গেটের ভিতর দিয়ে আটকানো, যে কেউ যদি দুষ্ট ছেলে টেলে সিঁড়ি দিয়ে উঠে যে ই করবে তা না। আবার বাসাটা খুব হাইও ছিল না যে কেউ বেয়ে উঠতে পারে, বাসায় যে পাইপ ছিল কেউ বেয়ে উঠতে পারে। তো আমরা ওরকম প্রথমে গা করিনি, কিন্তু রেগুলার হওয়ার পরে জিনিসটা আসলে ওই পর্যায়ে থাকে নাই, চিন্তা হয়। হ্যাঁ সেটাই। তো তাও আমরা এই জিনিসগুলো ইগনোর করা যায়, ইগনোর করে থাকা যায় বা একটা পর্যায় পর্যন্ত টলারেবল। কিন্তু এর পরে যে ব্যাপারটা হয়েছে সেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। সেটা হইতেছে যে আমরা যখন ওই রুমটাতে যাবো, মানে ওই রুমটা তৈরি করা হয়ে গেছে, কিন্তু রুমটা হচ্ছে কি যখন ফ্লোরটা হয়, ফ্লোরটা কিন্তু ভিজায় রাখতে হয়, নতুন যে বাসা একদম কয়েকটি দিন, 3টা বা 4টা দিন ভিজায় রাখতে হয়, মানে সিমেন্টটা যাতে শক্ত হয়। তো ওইটা রুমটা জাস্ট ভিজানো ছিল ফ্লোরটা, আর রুমের ফ্রন্ট ডোরটা ছিল জাস্ট কিচেনের পাশেই তো রুমটা হয়েছে। সো কিচেনের রাইট সাইডের রুমটা ছিল, আর কিচেনের ডোর আর ওই রুমের ডোরটা একদম কাছাকাছি। আচ্ছা আচ্ছা। আর কিচেনের অপোজিটে একটা রুম, যেটা আগেও ছিল কি 3টা রুমের জাস্ট লাস্ট রুমটা, আর এই সাইডে হচ্ছে বাথরুম স্পেস। তো একদিন সন্ধ্যাবেলা, মানে যেদিন আমরা উঠবো করতেছি 2 দিন পরে আর কি, মানে 2 দিন পরে আমরা উঠবো, সে 2 দিন আগের ঘটনা। আমরা বসে আছি ওই রুমটা দিয়ে সন্ধ্যাবেলা, জাস্ট 7টা 7:30 বাজে, আমার এখনো মনে আছে জিনিসটা। 7টা 7:30 বাজে, আব্বু ছিল, সবাই ছিল, আমরা গল্প করতেছি ওই জাস্ট ক্লাস রুমটাতে বসে। তো গল্প করতেছি, জোক মারতেছি, আম্মু হচ্ছে কিচেনে। তো আমরা এখান থেকে জোক মারতেছি, আম্মু আসতেছে, জাস্ট একটু মানে সিম্পল ব্যাপার, এখানে কোনো ভূতের ব্যাপার স্যাপার বা কোনো এরকম না যে গল্প করতেছিলাম বা কোনো ভূত নিয়ে আলোচনা করছি না। সবাই আমরা খুব হালকা মেজাজে মানে জোক করতেছি, আবার একটা চা খাচ্ছি এই টাইপের। সাডেনলি মানে আমরা বসে আছি গল্প করতে, হয় না যে জোক মারতে মারতে একসময় চুপ হয়ে গেছে, কেউ কথা বলছে না, এরকম একটা ব্যাপার। জাস্ট ওই মোমেন্টটাতে হঠাৎ করে এক জায়গায় যে সবাই থেমে আছি, আম্মু কাজ করছে, আমরাও থেমে আছি, কেউ হয়তো যার যার মতো করে বিজি। জাস্ট ওই মোমেন্টটাতে ওই দরজা থেকে কিছু একটা, আমি বুঝাইতে পারবো না জিনিসটা কি। আচ্ছা, কাইন্ড অফ একটা মেয়ের গঠন, মানে জাস্ট একটা মেয়ে, বাট শি হ্যাজ নো ফিজিক। আচ্ছা, ওকে। বিকজ এরকম ব্যাপারটা ছিল যে তার কোনো গায়ে কিছু ছিল না, কালো কামিজ অথবা কালো শাড়ি পেঁচানো এই টাইপের মনে হয়েছে। আম্মু তাকায় ছিল এদিকে, আমরাও তাকাইছিলাম এদিকে, জাস্ট দুজনের আমরা যে তাকাইছিলাম একজন আরেকজনের দিকে। মেয়েটা ওই দরজা থেকে বের হয়ে, নতুন রুমের দরজা থেকে বের হয়েছে, মানে সে ভাসতেছিল টাইপের। আমরা সবাই দেখছি জিনিসটা, একা না, সবাই একই সাথে। আচ্ছা, একই সাথে দেখছি।
দরজা থেকে বেরোয় সে হাসতেছিল, হা 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 করে হাসতেছিল। কি পরিমাণে স্ক্যারি ছিল ভাই আমি বুঝাতে পারবো না মানে জিনিসটা। আমি জানি না হোয়াট এভার মানে যে যার ইচ্ছা বিশ্বাস করতে হয় করুক, সবাই শুনছে জিনিস। আচ্ছা আচ্ছা, মানে ঘটনা সবার সামনে একসাথে হয়েছে। বেসিক্যালি এটা একটা মানে কালো মানে একটা মেয়ের ফিগারের মতো একটা শেপ, ফুল ব্ল্যাক, মনে হচ্ছে কালো টাইপের শাড়ি পরছে বা কামিজ বা ওড়না প্যাচে আছে, কিছু একটা পরে আছে, আর কোনো চোখ নাক মুখ হাত কিছু দেখা যাচ্ছে না, কিছু সে ভেসে আসছে একটা জাস্ট মানে যেরকম হয় না দিয়ে অন্য সাইড দেখা যাচ্ছিল। না না না, রুমটা তো আটকানো, মানে লাইক না ট্রান্সপারেন্ট ছিল না। আচ্ছা, ট্রান্সপারেন্ট ছিল না, বাট জিনিসটা কমপ্লিটলি রিজিডও ছিল না, জিনিসটা সলিডও ছিল না। আচ্ছা, ব্যাপারটা ছিল স্মোকি, রাইট, স্মোকি ফগি টাইপের ছিল। কুয়াশার ভিতরে একটা মানুষের প্রতিচ্ছবি যেরকম দেখা যায় এক্স্যাক্ট জিনিসটা সেটাই ছিল, বাট ওখানে কোনো কুয়াশা ছিল না, কিছু ছিল না, ওখানে সব কনস্ট্রাক্টেড দেয়াল দরজা, ওখানে কি হবে। তো সে জাস্ট দরজা থেকে বেরোয় হাসতে হাসতে সবাই লাফটা শুনছে, এবং লাফটা এত স্ক্যারি ছিল আমার এখন সিম্পলি দেখেন আমার রুম দাঁড়ায় গেছে কথা বলতে বলতে, বিকজ এত স্ক্যারি ছিল জিনিসটা। বের হয়ে সে বাথরুম স্পেস যেটা ছিল ওটা ওখানে সে ভ্যানিশড, এবং ওই মোমেন্টটা 5 মিনিট বা 7 মিনিটের জন্য আমরা সবাই ওইখানে মানে স্টাক হয়ে গেছিলাম। ডোন্ট থিঙ্ক যে আমি জিনিসটা মেকআপ করছি, ডোন্ট থিঙ্ক, এটা সিরিয়াস। না আমরা তো এগুলো চিন্তাই করি। আচ্ছা, এটা সিরিয়াস, যারা করতেছে বা যারা চিন্তা করছে যেটা মেকআপ জিনিস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, চিন্তা করলে কোনো কিছু যায় আসে না, এটাই উইটনেসড, এটা কিন্তু উইটনেস। আর ব্যাপারটা হচ্ছে আমি সবচেয়ে অবাক হয়েছে যে একসাথে সবাই ঘটনাটা দেখেছে, এক্স্যাক্টলি, কারোর হ্যালুসিনেশন হয়নি। এবং আচ্ছা আমার একটা কোশ্চেন, এই ঘটনাটার ঘটনাটা কি শেষ হয়েছে নাকি আরো আছে? এই ঘটনাটা শেষ, বাট এটার পরে আরো এটার কনসিকুয়েন্সেস আছে। আচ্ছা আচ্ছা, আমি এগুলো শুনতে চাই, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই মুহূর্তে এখনো কি এই টাইপের জিনিসপত্র হয় বা সেটা আমি বলছি, সেটা আমি শোনার পরে কথা বলবো। আপনি ইমেইলে যেরকম ডিটেল লিখেছিলেন মানে এর পরের ঘটনাগুলো ঠিক একই ভাবে আপনি? হ্যাঁ, আচ্ছা, ইমেইলের ডিটেলসটা যেটা হয়েছে এটা ছিল থার্ড ইনসিডেন্ট। জাস্ট এই মেয়ের ইনসিডেন্টের 1-1.5 মাস পরে আমি প্রচন্ড সিক হয়ে পড়ি। আমার উপরে আসলে জিনিসটা আপনি পজেসড হয়েছিলেন? এটা আমি পজেসড ছিলাম, বাট ওই জিনিসগুলা যে পজেশন বা ওই জিনিসগুলা যে হার্মফুল এই সেন্সটা আমার তখন ছিল না। ওকে, কারণ হচ্ছে আমি তখন ছোট, লাইক আমি জাস্ট হাই স্কুলে উঠছি এই টাইপের, মানে আমি খুব বেশি এরকম না যে আমি খুব সাইন্টিফিক্যালি জিনিসগুলো বুঝাই দিতে পারবো বা আমার বাবা মামাকে বুঝাই দিবে। আগেও বুঝছি যে বাবা মা অত সুপারস্টিশাস না, বাট এই জিনিসগুলো কনসিকুয়েন্টলি ঘটার জন্য তারা অনেকটা ভেঙে পড়ছে। আর যখন দেখছে যে জিনিসটা আসলে মানে ওই সিচুয়েশনটা হওয়ার পরে ওইটা তো লকটি, ওখানে কেউ ঢুকে নাই, ওইটা জাস্ট ওরকমই ছিল। এবং তারপরে 1-1.5 মাস পরে যেটা হয়েছে যে সিক জিনিসটা আসলে সিক বলবো না, আমার ঘুমে প্রবলেম হওয়া শুরু করলো। এবং ঘুমের প্রবলেম বলতে রাতের বেলা আমি বেহুশের মতোই ঘুমাইতাম, বাট আমি সকালবেলা উঠে আমার যে জিনিসগুলো দেখতাম সেগুলো প্রচন্ড রকম উইয়ার্ড আর স্ক্যারি। যে জিনিসটা হইতো যে সকালবেলা আমি যখন উঠতাম আমার মুখে খামচি দাগ ছিল, চেস্টে খামচির দাগ, I don't know who did this or something, মানে এই টাইপের ছিল, প্রচন্ড জ্বালা পোড়া করতো। কিন্তু আমি জানতাম না যেগুলো কে করতেছে বা কেন করতেছে বা কি টাইপের, কিন্তু এটা আমাকে বলাও হয়নি প্রথম দিকে। আমি উঠে দেখতাম আম্মু জাস্ট মলম টলম লাগাই দিত সকালবেলা। ওকে, ডোন্ট লাফ, ইটস নট ফানি। হ্যাঁ, মানে মলম টলম লাগাই দিত। I'm not laughing at you. এটা হচ্ছে সারপ্রাইজ লাফ। ওকে, ফাইন। I'm not laughing যে হা হা হা। আপনার যে মানে হিউমারটা যে একটু ভালোই সেটা আমি বুঝছি। এই লাফ হচ্ছে যে দ্যাটস সারপ্রাইজিং, বাট জিনিসটা একটু অনেক ইন্টারেস্টিং। আমি সারি প্রশ্ন ইন্টারেস্টিং এজন্য হাসছি। থ্যাঙ্কস। আমি লাইক ডিফেন্সিভ হয় না তো যা বলবো। ওকে, আমি লাইটলি বলছি। আচ্ছা, আমি লাইটলি বলছি যেটা হচ্ছে ওয়েল, তো প্রথম আমাকে বলা হইতো না যে কি হয়েছে। তারপরে আম্মা বললো একদিন হঠাৎ করে সকালবেলা যে তুমি কি জানো যে তুমি কাল তোমার রাতে তুমি কি করো তুমি জানো? আমি বললাম না, আমি কি হয় তুমি কিছু টের পাও না? আমি কিছু টের পাই না। ওই যে এই যে এগুলো রেগুলার হইতো না, হয়তো 3-4 দিন পর পর বললো যে তোমাকে তো আমি কালকে রাত্রে এরকম দেখছি যে তুমি নিজে কাজটা করতেছো বা তুমি নিজের উপর এটা করতেছো। তখন নাকি আম্মা যখন দেখছে তখন আমার মানে
সেপারেট রুম ছিল ঠিক আছে, বাট যখন আর কি এই জিনিসগুলো আমার সাথে হচ্ছিল তখন আম্মা একটু অ্যালার্ট হয়ে গেছে, এবং রাতে যখন এই জিনিসটা মানে যখন হয় আমি তো জানি না কখন হয়, তখন নাকি আমার আম্মু আমাকে বলছে জিনিসটা যে তোমার হাতটা শক্ত হয়েছিল এবং তোমাকে ধরে ঠান্ডা করতে হয়েছে, এবং আমি কিন্তু এগুলো কিছুই টের পাইনি, ঠান্ডা করতে হয়েছে এবং দোয়া টোয়া পরে ফুটু দেওয়ার পরে নাকি আমি ঠান্ডা হয়েছে, এই টাইপের একটা ব্যাপার ছিল। তো এটা এখন ডক্টর ছিল আর কন্টিনিউসলি হওয়ার কারণে আমার শরীরের অবস্থা খুব বেশি ভালো ছিল, যে আমি ইভেন স্কুলে যেতে পারিনি আমার কয়েকদিন, এরকম হয়েছে যে স্কুল মিস করতাম, তারপরে অনেক প্রবলেম হওয়া শুরু করছে। তো এট লাস্ট তো যেহেতু মানে একটু রিলিজিয়াস ব্যাপার ছিল সবার মধ্যেই, আপনার ফ্যামিলির সবাই খুবই একটু মানে ধর্মপ্রাণ বলতে আমার বাবা মা মানে রেগুলার নামাজ পড়তেছে, আমার মা খুব রিলিজিয়াস, এবং তার আবার ইভেন আমাদের যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি বা মুসলিম পয়েন্ট অফ ভিউ থেকে বলি, জিনটা কিন্তু হিউম্যানের সাথে কোএক্সিস্ট করে। তো এই কারণে আমার মার ওই বিশ্বাসটা ছিল যে না, সামথিং হ্যাপেন টু মাই বয়। তো ওই সেন্সে আমার আম্মু হচ্ছে একজনকে নিয়ে আসছে, হুজুর টাইপের আর কি। তো উনি কিছু তাবিজ টাবিজ দিছিল আমাকে। তো আমার খুব বেশি মনে নাই। তো একটা রাত উনি স্পেসিফিক করছিল যে আমি ওই দিন রাতে তোমাদের বাসায় যাব। উনি আমার সাথে যখন ওনাকে অ্যাপয়েন্ট করা হইলো, মানে জাস্ট আমার সাথে পরিচয় করায় দেওয়া হলো, তখন উনি আমার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছিল এবং আমাকে বললো যে একটা রাতে আমি তোমার বাসায় যাব এবং তুমি যখন ঘুমায় থাকবা তখন তোমার কাছে মানে তোমাদের বাসায় যাব। তো এইটা বলছিল। তো ওই দিন রাতে কি হয়েছিল আমার মনে নেই, বিকজ আই ডোন্ট নো সে আমাকে সেন্সলেস করছিল না আমি সেন্সলেস ছিলাম আমি জানি না, বাট সামথিং হ্যাপেন্ড টু দ্যাট নাইট। এবং ওই রাতে কিছু একটা হয়েছে, এক্সোরসিজম বা যাই বলে না কেন ওই টাইপের। এবং ওই দিন পরে আমি যেটা শুনছি যে বাসার ছাদটা একটা পার্শ্ব হচ্ছে টিন শেড ছিল, টিনটা বাঁকায় গেছিল পুরা। আচ্ছা, সামথিং এমন কিছু পড়ছে ওটার উপরে যে টিনটা পুরা বাঁকায় গেছিল এবং আমি নিজে দেখছি এটা বাঁকানো অবস্থায়। বাট শব্দ পাওয়া বা যখন এক্সারসাইজটা হচ্ছিল আমি, এবং তারপর থেকে আপনার এই ধরনের কোনো সমস্যা হয়? তারপর থেকে আমার এই ধরনের কোনো প্রবলেম হয়নি। কিন্তু ঘটনা তো এখানে শেষ না। ঘটনা এখানে শেষ না। আচ্ছা, ঘটনাটা তাহলে এরপরে যেটা হলো, মানে আমি রিকভার করলাম। ইভেন আমি ওইটা আমাকে আমার অনেক হাতে টাতে কি কি যেন দিছিল, আমার এখনো মনেও নাই। তো ওগুলো নিয়েই আমাকে স্কুলে যাইতে হইতো এবং রেগুলার কাজটা। আপনি তো সুস্থ হলেন, কিন্তু তারপরে ঘটনাটা টিকে থাকলো কিভাবে? আমি সুস্থ হলাম, তারপরে আসলে টিকে থাকাটা আসলে যেটা বুঝছে যে এখনো টিকে আছে কিনা, এখনো টিকে আছে কিনা সেটা বলছি। যেটা হচ্ছে যে এরপরে আমার আম্মুর উপরেও একটা ছোটখাটো একটা অ্যাটাক হয়েছে। আচ্ছা, তো সেটাও ওইভাবে ট্যাকেল করা হয়েছে। তারপরে আমরা ডিসিশন নিলাম যে আমরা এই বাড়িতে থাকবো না। এক্স্যাক্টলি। এবং সেটা তারপরে অনেকটাও এবং আশেপাশের লোকজনের অনেক ইনফ্লুয়েন্স ছিল। আর তারপর আমরা একটু স্ক্যার ছিলাম। আর পরে অবশ্যই মানে ওইভাবে আর ভয় পাওয়ার কিছু হয় নাই, বাট একটু স্ক্যার ছিলাম। এবং ওই যে রুমটা ওটা একদম কমপ্লিটলি লকড, অ্যাবান্ডেন্ড। ওকে। এবং ওই বাসাটাতে এখন আর মানে আমরা পরে যখন চলে আসার সময় ভাড়া হয়েছিল, আমরা ওটা এখনো ভাড়া দিতেছি। তাদের সাথে কোনো প্রবলেম হচ্ছে না? তাদের সাথে তারা শেয়ার করছে না। এবং এক্স্যাক্টলি, কিন্তু আসলে যেটা হচ্ছে যে আমরা কিন্তু কাউকে বলি নাই। আচ্ছা, ওই রুমটা তো রাইট, ওই রুমটা তাহলে কি অবস্থা? যে রুমটাতে তার মানে ওটা ভাড়া হয় না কখনো? ওটা আমরা দেই না। আচ্ছা, ভাড়া দেন না? হ্যাঁ, আমরা বলিও না যে কেন দিন না। এবং ওইটা বন্ধ থাকলে আর কোনো বাড়িতে ওই বাড়িতে কোনো সমস্যা হয় না? না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু পাই নাই, বা হইলেও হয়তো তার ওইভাবে শেয়ার করে নাই। যে আমরা যদি তাকে বলে রাখতাম যে ওখানে একটা প্রবলেম আছে, তারা কিন্তু ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে বলতো যে না এটা কিন্তু ওই কারণে হইতে পারে। সো এই কারণে আমরা কোনো ধরনের কোনো আগে থেকে করিনি, জিজ্ঞেস করিনি বা তারা বলিও নাই, দরকার নাই।